বেশ কিছুদিন হয়ে গেল আমি কন্ট্রোভার্সি জোনে কাজ করছি, প্রায় 2 বছর। তো প্রথম প্রথম যখন কন্ট্রোভার্সি জোনে এসেছি তখন বহু বহু ক্রিয়েটারকে বলতে শুনেছি যে আমরা যে কন্ট্রোভার্সি জোনে কাজ করি সেটা বাইরে কাউকে বলতে পারি না। আমি একজনকে প্রশ্নও করেছিলাম যে কেন বলতে পারো না, এখানে তো তুমি কাজ করতে এসেছো। তখন আমি মানেটা বুঝিনি যে কেন বলছে কথাটা, বাট আজকে সত্যিই বুঝতে পারি যে কন্ট্রোভার্সি জোনের কথা মানুষ কেন কোনো কাউকে বলতে পারে না যে আমি কন্ট্রোভার্সি জোনে কাজ করি। কারণ এখানে না মানে কাজের জায়গাটা ভীষণ অন্যরকম। এখানে প্রপার ওয়েতে কাজ খুব কম লোকজন করে, বেশিরভাগ লোকজনই এখানে পলিটিক্সের আখড়া বানিয়ে দিয়েছে, সঙ্গে কনস্পিরেসি। লবিবাজি, তারপরে হচ্ছে কনস্পিরেসি বা নোংরামি করে একটা ক্রিয়েটারকে সরিয়ে দেওয়ার তাগিদ, অন্য ক্রিয়েটারকে একেবারে মানসিকভাবে ডিস্ট্রয় করে দেওয়ার তাগিদ প্রচুর এখানে রয়েছে। আর এখানে যারা কাজ করে তাদের দুটো জিনিস লাগে, পেশেন্স আর ইগনোর। এ দুটো না রাখলে কিন্তু কন্ট্রোভার্সি জোনে কাজ করা যাবে না। কারণ অপর দিকের লোকেদের সবসময় একটা টার্গেট থাকে যে তোমাকে মেন্টালি ডিস্ট্রয় করে দেবে, যাতে তুমি ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে চলে যাও। এই জিনিসটা কিন্তু প্রতি ক্ষেত্রে দেখেছি, এবং দিনের পর দিন একজনকেই তোপদাকা করা হয় এরকমও দেখেছি। মানে একটা সময় দেখেছি সব সময় শুয়ের শাস্তি চাই, শুয়ের শাস্তি চাই বলে শুরু করেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিছু ভিউয়ার্স। দেখো, ভিউয়ার্সরা তো অনেক কিছু বলতে পারি, কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রীতিমতো শুয়ের শাস্তি চাই, শুকে ইউটিউব থেকে বিতাড়িত করব এরকম একটা প্ল্যান ফন্দি ফিকির করছিল। আবারও বলছি, ইউটিউব থেকে কেউ আমাদেরকে বিতাড়িত করতে পারে না যতক্ষণ না ইউটিউব আমাদের টার্মিনেট করছে। তাহলে কি করতে পারে? এমনভাবে একটার পর একটা আঘাত আনতে পারে যাতে তার মেন্টাল জায়গাটা এমনভাবে স্কুইজ হয়ে যাক যে সে আর ভিডিও করার ইচ্ছেটাই জাগবে না, বা তাকে ইকোনমিক্যালি এমনভাবে করা হোক যাতে সে শুধুমাত্র খরচ করে যায়, আর তারপর তার একটা সময় মনে হবে যে আমি কেন ইনকাম করছি, আমি যে ইনকাম করছি আর সেইগুলো যদি জলের মতো বয়ে যায় তাহলে আমার লাভটা কী আছে এত পরিশ্রম করে। একটা কথা হয়তো আপনারা অনেকেই জানেন না, আমি জানি না সব ভিউয়ার্সরা বোঝেন কি না, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি জগতে কাজ করা কিন্তু যথেষ্ট টাফ। কীরকম টাফ না, প্রচুর পরিশ্রম লাগে। কীরকম পরিশ্রম? প্রচুর আপনাকে দেখতে হয়, মানে রিয়েল কন্ট্রোভার্সি করতে যদি আপনাকে হয় তাহলে অনেকের ভিডিও আপনাকে ফলো করতে হয়। আপনার যে মানে যাদেরকে আপনি কন্টেন্ট করছেন তাদের তো দেখছেনই, তার সঙ্গে পারিপার্শ্বিক অনেক ভিডিও দেখতে হয়, এটাই স্বাভাবিক। না মানে একটা বই পড়ে আপনি লিখতে পারবেন না, প্রচুর আপনাকে পড়াশোনা করতে হয় এবং রীতিমতো তারপর নিজেকে সেগুলোকে ফলো আপ করে ব্রেনের মধ্যে সেগুলোকে কালেক্ট করে রাখতে হয়। কোনো কোনো সময় সেগুলো অনেকে লিখেও রাখে, তারপর গিয়ে আপনাকে আপনার বক্তব্যটা স্পষ্টভাবে বলতে হয়। আপনি যদি সেখানে হেজিটেশন করেন বা আপনি যদি মনে করেন পেটে এক কথা মুখে এক কথা বলবো, তাহলে দর্শক কিন্তু বুঝতে পারবে না। আর যদি না বুঝতে পারে তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকে হারিয়ে যাবে। তার কারণ আপনার কাছ থেকে টু দ্য পয়েন্ট কথা একদম এক্সপ্লানেশন অনুযায়ী আপনি দেবেন, সেটাই মানুষ শুনতে আসে। আর না হলে কিছু শ্রেণীর দর্শক আছে যারা আপনার কাছ থেকে নোংরামি, স্ল্যাং কথা, বাজে কথা, অশ্রাব্য গালিগালাজ করছেন, কাউকে খুব খিল্লি করছেন, এগুলো শুনতে আসে। বুঝতে পেরেছেন? কিন্তু পিওর কন্ট্রোভার্সি যারা শুনতে আসে তারা কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট, এবং তারা আপনার মুখ থেকে এক্সপ্লানেশন শুনতে আসে। এবং কেন শুনতে আসে? তার কারণ তারা একটা থিঙ্কিং করছে, যাদেরকে দেখছে তাদের সম্বন্ধে তাদের একটা সম্যক ধারণা হচ্ছে, আর সেই সম্যক ধারণাটা আপনার মধ্যে কী রকমভাবে আছে, এবং তারা কিন্তু মেলাতে আসে যে তারা যা ভাবছে আপনিও কি তাই ভাবছেন, মানে আপনি কি তাদের কথাটাই আবার মানে বলছেন, এবং সেই এক্সপ্লানেশনটা কি তারা যেরকমভাবে ভেবেছিল সেরকমভাবে করছেন, মানে সবার যেন সেরকম মনে হয়, তবেই কিন্তু আপনি একজন রিয়েল কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ওই শুধু শুধু আপনি চারটি গালি দিলেন, পার্সোনাল অ্যাটাক করলেন, তাহলে কিন্তু আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলেন না। ওটা হচ্ছে সস্তার একটা পথ, যেই পথে আপনি ভাবেন খুব ইজি ওয়েতে আর্ন মানি হবে এবং ইজি ওয়েতে খুব তাড়াতাড়ি আমি সার্ভাইভ করব। আর যে কোনো সস্তার পথ
যে কোনো ইজি পথ, ঠিক আছে, সব সময় আপনাকে ফল ডাউন করাবে। পরিশ্রমের বিকল্প নেই, এটা সব জায়গার জন্য প্রযোজ্য। আপনি যদি পরিশ্রম করে একটা জায়গায় যান তাহলে আপনাকে হয়তো অনেক ধীরে, আপনার স্লো মোশন হবে, কিন্তু আপনি সারভাইভ করবেন। আর যদি আপনি মনে করেন যে বস্তা পচা কিছু জিনিস আছে, যেরকম হচ্ছে ট্রিক ইউজ করব, কোনো দলে ভিড়ে যাব, কোনো পাবলিসিটির জন্য সস্তার স্ল্যাং বলবো, ঠিক আছে, তারপরে লবিবাজি করব, রাজনীতির মধ্যে ঢুকে যাব, এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে গটআপ সেট আপ, দলে ঢুকে কনফারেন্স কল, রীতিমতো কাজের বাইরে সেগুলো করব, তাহলে কি হবে, আপনার ক্রিয়েটিভিটি কিন্তু সেদিন থেকে ফল ডাউন করবে। কারণ আপনি সময়টা কি করে দেবেন? এই 24 ঘন্টা সময়ের মধ্যে আপনার নিজস্ব ব্যক্তিগত কাজ ছাড়া, আপনার ফ্যামিলিকে টাইম দেওয়া ছাড়া, আপনার কাছে যেটুকুনি টাইম থাকে সেই টাইমে আপনি পড়ার মতো পড়লেন, কন্ট্রোভার্সি মানে যেগুলো টপিক আছে বা ব্লগারদের যে টপিক আছে, এবং সেগুলো দেখে একটা নিজের জিস তৈরি করলেন, তারপরে ভিডিও করলেন, এটুকুনি করলে দেখবেন আপনার 24 ঘন্টাই কেটে যাচ্ছে, ঠিক মতো যদি করেন। আর না হলে আপনাকে কি করতে হবে, আপনি তো এত দেখার সময় পাবেন না। এ ক্লিপ পাঠালো, একটু রেকর্ড পাঠালো, ও একটু এই পাঠালো, সেই দেখে আপনি ভিডিও করলেন। তুলনামূলক কি আপনার পরিশ্রম কম হলো, কিন্তু আপনি সেটা নিয়ে লং টার্ম যেতে পারবেন না। একটা জায়গা গিয়ে আপনাকে থেমে থাকতে হবে, কারণ সবাই তো রেগুলার বেসিস আপনাকে এটা করতে পারবে না। আর যদি করে তাহলে আপনাকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হবে, এবং সেখানে একটা গ্রুপিজমের মধ্যে আপনি এমনিই ঢুকে পড়বেন। আর যখন গ্রুপিজমের মধ্যে ঢুকে পড়বেন, কিছু পার্সোনাল কথা আপনি বলবেন, আর সেইগুলোই কিন্তু কোনো না কোনো সময় কনস্পিরেসির আকারে কন্ট্রোভার্সি করতে বসে যাবে লোকে। যেমন ধরুন, এই যে জিনিসটা নিয়ে, ঝামনের জিনিসটা নিয়ে হলো, এটা কিন্তু আপনারা কেউ ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পাননি, ভিডিও আপনারা খুঁজে পাননি। তাহলে কি হলো, তাহলে একটা ভয়েস কল রেকর্ড ওপেন হলো, যেটা কিন্তু ভুল। মানে সিস্টেম ওয়াইজ যদি ধরেন সেটা ভুল, কারণ কারোর কল রেকর্ড এইভাবে ফাঁস করা যায় না। কিন্তু যারা কল রেকর্ড ফাঁস করেছে তারা কিন্তু জানে যে এইভাবে কল রেকর্ড ফাঁস করা যায় না, তারপরেও তারা করেছে, কারণ তাদের কাছে এটা করতে হতো, মানে তারা এটা করতো। কারণ একটা জিনিস বোঝা গেছে যে এই মেয়েটি প্রচণ্ড আউটবাস্ট করেছে, এই জিনিসটাকে যদি বাইরে নিয়ে আসা যায় তাহলে মেয়েটাকে সবাই ভিডিও করবে আর কি, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু কখন মানুষ আউটবাস্ট করে, তাকে পোক করা হলে, তো পোক ডেফিনেটলি হয়েছে, আর তার জন্যই তার আউটবাস্ট হয়েছে। এবং এটা জানা ছিল যে এই মেয়েটা আউটবাস্ট করবেই, কারণ তার ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ টকিং এরকমই ছিল। তাহলে এরকম যদি তাকে বারবার একই জায়গায় পোক করা হয়, তারপরেও সে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না, সেটাকেই কাজে লাগানো হয়েছে। এটাই কিন্তু একটা কনস্পিরেসি, এটাই কিন্তু একটা লবিবাজির ফল। কারণ এই মেয়েটি ওই দলেতেই ছিল, এরকম নয় যে অন্য দলে ছিল, তো ওই দলেতেই ছিল। তাই নিজেরা যখন এরকম দলবাজি লবিবাজি করবেন, তখন আপনারা খেয়াল রাখবেন আলটিমেটলি রেজাল্ট কিন্তু একটা সময় গিয়ে জিরো, পরবর্তীকালে সেটা মাইনাসে পরিণত হবে। কারণ আপনার কায়িক পরিশ্রম ক্ষমতা কমে যাচ্ছে, আপনার ব্রেন খাটানো কমে যাচ্ছে, আপনি একটা পলিটিক্সের মধ্যে ঢুকে যাচ্ছেন, এবং সহজ সস্তা একটা রাস্তা জোগাড় করছেন, যেটার মানে কি আপনার কিন্তু একটা জায়গায় গিয়ে কর্মক্ষমতা কিন্তু কমিয়ে দিল। কারণ আপনি তো নিজের উপর আস্থা রাখতে পারছেন না, আপনি তো অন্য লোকেদের উপর ডিপেন্ড হয়ে যাচ্ছেন, তাই না? আপনি ভাবছেন এদের সঙ্গে থাকলে, বড়দের ছত্রছায়ায় থাকলে আমি খুব তাড়াতাড়ি সার্ভাইভ করব, আর তারপর আপনি নিজের কর্মক্ষমতা ভুলে গিয়ে শুধুমাত্র অয়েলিং হোক, বাটারিং হোক, সেগুলো করতে থাকলেন, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো আপনি সার্ভাইভ করলেন, কারণ আপনাকে ঠেলে গুজে টেনে তোলা হলো। কিন্তু তারপর যখন রিয়েল ক্রিয়েটিভিটির ব্যাপার হলো, আপনি কিন্তু ফুস। আর এই যে ঝামন, এর ব্যাপারটা তো আপনারা জানেন, এই ঝামনের তো মানে হচ্ছে আহ, মানে আমাদের কিমা হচ্ছে তার আহ, কি বলবো, নমস্য ব্যক্তি তার কাছে, এবং তার কমিউনিটিতে প্রচুর উঠেছে, মানে বুঝতে পেরেছেন তো, মানে ওই টাইপের ভিডিও করতেই ও অভ্যস্ত, এবং ও এই সস্তার রাস্তাটাই ধরেছিল প্রথম থেকেই। লাউড স্পিক করব, আর কোনো মানে কি বলবো, লজিকের মা বাবা জানি না, শুধু একজনকে কোনো রকমভাবে কষতে থাকবো। টিনাকে নিয়ে যে ভিডিওগুলো করেছে সেগুলো যদি কোনোদিন শোনেন আপনারা, তাহলে বুঝতে পারবেন এর কীরকম ধ্যান ধারণা, এবং কিভাবে লোককে ভুলভাল কথা বলে। এবং টিনাকে তো অশ্রাব্য কথা বলেছে, আর তার সঙ্গে শু আর হাট তো ছিলই।
এই 3 জন ওর কন্টেন্ট ছিল যাদেরকে সে মানে লজিক্যালি কোনোদিনই খণ্ডাতে পারবে না। তার ফলে তাদেরকে নিয়ে নোংরা কালচার করেছে। আর তারপরে আমাদের মতো কিছু ছুটকো ছাটকাকে নিয়ে কখনো, কখনো করেছে। কিন্তু এখন বক্তব্য হচ্ছে এই জিনিসটা বাইরে এলো কেন? এই যে কল রেকর্ডটা কেন বাইরে এলো বা কেন এরকম করা হলো? কারণ এ অনেকদিন ধরেই অনেক কিছু করছিল এবং এ কিরকম একটা সস্তা রাস্তা ধরেছিল, ধরো আমাকে ওর প্রথমে কাজে লাগিয়েছে। তারপরে আমার সঙ্গে তার কোনো না কোনো কারণে মনোমালিন্য হয়েছে, দেন অ্যান্ড দেন পাল্টি আক্রমণ করতে শুরু করেছে। কারণ ও জানতো যে নেগেটিভ পাবলিসিটি ইজ আ পাবলিসিটি। তো সেই জায়গা থেকে ও নেগেটিভভাবে কন্টেন্ট করা শুরু করে। তো তখন এই ধরনের যারা বড়ো হয়, দাবার ঘুঁটির যারা বড়ো হয়, তাদের এইভাবেই পতন হয়। সেটাই কিন্তু তোমরা দেখলে। এবার সে ফিরে আসবে কি ফিরে যাবে আমি জানি না, তবে এই মুহূর্তে ও কি কন্টেন্ট করবে? কারণ ওর কন্টেন্ট তো সেই ওই এক ধরনেরই। ও তো লজিক্যালি ভিডিও করতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কাকে নিয়ে বলবে, কিভাবে বলবে, কাদের দেখে বলবে, তাই না? একদম স্ট্রেট খেলা যে শুধুমাত্র টিনু সুন্দরী এবং কি যেন বলে আমাদের কচি খোকা, এদেরকে নিয়ে যদি ও ভিডিও করতে পারে আলাদা কথা। তো এই মুহূর্তে যেরকম বাজার হয়ে আছে, মানে ইউটিউবে প্ল্যাটফর্মে যে বাজারটা হয়ে আছে, তাতে ওর এই মুহূর্তে ভিডিও করলে ও ঝামেলায় পড়তে পারে। মানে অনেক নেগেটিভ কমেন্ট আসতে পারে এবং সেগুলো আবার ও না নিতে পারলে আবার হয়তো আউটবাস্ট করে ফেলতে পারে। তো আমার মনে হয় কিছুদিন ওর রেস্ট নেওয়া উচিত, পরবর্তীকালে আবার এসে ভিডিও করা উচিত। আমি যবে থেকে ভিডিও করছি প্রচুর প্রচুর ক্রিয়েটারকে দেখেছি যারা যারা কিন্তু ভিডিও করা ছেড়ে দিয়েছে। প্রচুর ভিডিও মানে ক্রিয়েটারকে দেখেছি, অনেক ভালো ভালো ক্রিয়েটার ছিল, তারা নিজেরা আর ভিডিও করে না। একজনকে দেখেছিলাম মৌমিতা, বেশ সুন্দর ভিডিও করে না। তারপরে পিঙ্কি বলে একজন ছিল, সেও করে না। ওদিকে তোমার মৌ করতো না, এখন আবার দেখছি 2-1টা করছে। তারপরে হচ্ছে মা আমি যে যারা ছিল আর কি, তারা করে না। হ্যাঁ, তো অনেক ক্রিয়েটার আছে তারা আর ভিডিও করে না। তারপরে হচ্ছে চ্যাটার্জি, তাকেও দেখেছিলাম একসময় ভীষণ গালাগালি দিয়ে ভিডিও করতো, সেও ভিডিও করে না। সময়ের সঙ্গে টিকে থাকাটা না খুব টাফ। খুব তাড়াতাড়ি সারভাইভ তুমি করতে পারো। আর যারা যারা এই গালির রাস্তাটা অ্যাপ্লাই করেছে না, তারা তাড়াতাড়ি ফল ডাউন করেছে, আমি এটা দেখেছি। ঠিক আছে? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। ভরে ভরে আছে পলিটিক্স, লবিবাজি, কনস্পিরেসি ভরে ভরে আছে। ঠিক আছে? নিজেকে সেই জিনিস থেকে বাঁচিয়ে নিজের মতো করে স্বতন্ত্র ক্রিয়েটার হতে হবে। যারা যারা ঠেকে এই জায়গা থেকে বুঝে গেছে এবং নিজের মতো করে ভিডিও দেওয়ার চেষ্টা করছে এবং কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কোনো রকম দলাদলি বা যোগাযোগ রাখতে চাইছে না, বা কাউকে কোনো রকমভাবে বাটারিং করতে চাইছে না, তারাই কিন্তু সারভাইভ করবে। কারণ সব সময় জানবেন ক্রিয়েটিভিটি মানে কি, আপনার স্বতন্ত্রতা। সেটা যদি কোনো কারণে দলের মধ্যে আপনি ডাইলিউট হয়ে যান, হবে না। আপনাকে আপনার স্বতন্ত্রতা বজায় রেখেই কাজ করতে হবে, ধীরেই সহি। ঠিক আছে? আজ যে বড় ক্রিয়েটার, অন্য কেউ কালকে সেই জায়গাটা নিয়ে নিতে পারে। কোনো ছোট ক্রিয়েটার বলে কোনো কথা নেই। সময়ের ঘোড়াতে ছোট ক্রিয়েটারই আবার ওই কুড়ি থেকে ফুল হয়ে গজাবে। শুধু নিজের উপর আস্থা রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে এবং নিজের মতো করে ভিডিও করতে হবে। যেটা আপনি বুঝবেন সেটাই আপনি করবেন। ও এটা করছে মানে আমাকেও ওই দলে চলতে হবে, ওটা ওই করেছে বলে আমাকেও সেটা বলতে হবে। আমি কাউকে সাপোর্ট করছি মানে আমি তাকে আবার ব্লাইন্ডলি সাপোর্ট করব, কোনোটাই নয়। যেমন দেখবেন তেমন। তবে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনাকে কিন্তু এন্টারটেনার হয়ে উঠতে হবে। ইউটিউব প্ল্যাটফর্মে এসে আপনি যতই সিরিয়াস ভিডিও করেন, আপনি যদি এন্টারটেনার না হন, তাহলে কিন্তু দর্শকদের মন পাবেন না, সে যেই হোক, তাই না? আপনার কথা, আপনার রুচি, আপনার সমস্ত কিছু, আপনার শব্দ, হ্যাঁ, সমস্ত কিছু কিন্তু লোক দেখবে। কিন্তু সবথেকে বড় যেটা জিনিস, সেটা আপনাকে কিন্তু এন্টারটেনার হতে হবে। আপনাকে লোককে আনন্দ দিতে হবে। দুঃখ তো সবাই দিতে পারে, আনন্দ দিতে হবে। ঠিক আছে? আপনি এমনভাবে কথা বলবেন যেন তাদের ঠোঁটের কোণে হাসি জমে, তারা যেন সারাদিনের যে স্ট্রেসটা সেটা কাটিয়ে উঠতে পারে আপনার ভিডিওর মাধ্যমে। এটা আপনাকে কিন্তু 100% দেখতে হবে, না হলে কিন্তু সারভাইভ করা খুব ডিফিকাল্ট। আপনি যদি মনে করেন আমি এন্টারটেনার হব না,
ওই থরলি পড়ে যাব, তাহলে আপনার জন্য কন্ট্রোভার্সির জায়গাটা নয়। কন্ট্রোভার্সি জায়গায় মানুষ যেমন এন্টারটেন হতে আসে, তেমনি কন্ট্রোভার্সির জন্যে মানুষ কিন্তু নিজেকে মানে কি বলবো, এন্টারটেনের স্রোতে ভাসায়। এবং এখানে প্রচুর এমন লোকজন আছে যারা যথেষ্ট স্ট্রেসফুল জীবন কাটায় তাদের পারিবারিক ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে, হয়তো ভালো ভালো পদমর্যাদায় রয়েছে তারা, কিন্তু তারাও কোনো কোনো সময় তাদের ইনোসেন্সি নিয়ে, তাদের ছোট বাচ্চা মনটা নিয়ে আমাদের মধ্যে এসে আনন্দ করতে আসে। আমরা কজনকে চিনি বলুন তো? একটা আইডি ক্রিয়েট হয় যেখানে তার ফটো থেকে আরম্ভ করে কিছুই নেই, সেই জায়গা থেকে তারা আমাদেরকে দেখে, ঠিক আছে? তাহলে আপনি যদি রিয়েল এন্টারটেনার না হন, তাহলে আপনাকে কি সেই জায়গাটা তারা দেবে? দেবে না। আর এখানে কিন্তু লড়ে জিতে জায়গা করতে হয়। এমনি এমনি আপনাকে 1% কেউ দেবে না। সবাই যখন আপনি প্রথম আসবেন না, আপনাকে হ্যাটা করবেন, ভীষণভাবে র্যাগিং হয় এই জায়গাতে। আপনাকে মানে আর কি হ্যাটা করবে, এমন করবে যাতে আপনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং এই জায়গাটা ছেড়ে চলে যাবেন। আমি জানি না তাতে কার কী লাভ হবে। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু বারবার চায় যে এ চলে যাক, ও চলে যাক, সে চলে যাক, মানে তাতে কী লাভ হয়? ১০০ জন আছে, কিন্তু আমি আমার যদি স্বতন্ত্রতা বজায় রাখতে পারি, তাহলে আমি ১০০ জনের মধ্যে একজন হয়ে উঠবো। আর যদি লোকই ধরুন ১৫ জন আছে, তো সেখানে আমি কি করব? তাহলে যত বেশি কম্পিটিশন তত বেশি তো সারভাইভ করার জায়গাটা রয়েছে। কিন্তু মানুষ এখানে খাটতে চায় না। ভাবে ফ্লুক চালে চলবো। আর তার জন্যই কিন্তু শুধু কম্পিটিটর কমাতে চায়। আর তার জন্য যা করতে হয় করে। কিন্তু কোনো লাভ হয় না। তো যাই হোক, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মানুষের সবথেকে উইক পয়েন্ট কী? আমাদের মায়েরা মানে সন্তানদের ক্ষেত্রে ভীষণ উইক, তাই না? যদিও আমি মনে করি একটা মানুষের পরিবারের সমস্ত লোককেই যদি কেউ আহ, মানে সেইভাবে আর কি বলে, তাদের নাম ঠাম উচ্চারণ করে, তাহলে সবাই কিন্তু আমাদের উইক পয়েন্ট। মানে আমার কাছে তো আমার মা, বাবা, ভাই, বোন, বর, বাচ্চা সবাই উইক পয়েন্ট, কারণ তারা আমার পার্সোনাল জায়গাটা হোল্ড করে আছে। তো সেই জায়গায় আমি একটা যে প্রফেশনে কাজ করছি, আর আমাকে দমানোর জন্য আমার ফ্যামিলির সব লোককে ট্রিগার করবে, তাহলে সেটা আমার কাছে কোনোটাই শোভনীয়তা নয়। সেখানে শুধু স্পেসিফিক্যালি বাচ্চাই আমার কাছে খুব প্রিসিয়াস, রইল বাকি বাচ্চার বাবা যে আমাকে বাচ্চা আর মা হতে সাহায্য করেছে সে প্রিসিয়াস নয়, আমি তো মানবো না। আর সব থেকে বড় কথা, আমি এই মা মানে আমার জন্ম থেকে মা হওয়ার যে স্টেজটা, সেটা আমার বাবা মার জন্য হয়েছে, তাহলে তারাও আমার কাছে প্রিসিয়াস। যদিও এই মুহূর্তে আমার বাবা মা যেহেতু নেই আর কি পৃথিবীতে, তার জন্য হয়তো হয়তো সেই রকম ব্যাপারটা হচ্ছে না। আর কিন্তু তবু হলেও তাদের জন্য আমরা পৃথিবী দেখেছি, এবং তারপরে আমি আমার বরের জন্য আরেকজনকে পৃথিবী দেখিয়েছি। তো এই সব জায়গাগুলো আমার কাছে প্রিসিয়াস। তো কোনো একজনের জন্য মানে শুধু সন্তানের জন্য আমার খুব কষ্ট হবে আর বাকিদের জন্য হবে না, এই এই কনসেপ্টে আমি বিশ্বাস করি না। আমি বহুদিন আগে থাকতেই সে কথাটা বলেছি, এবং আমি অনেকবার এই প্রতিবাদ করেছি যে শুধুই কি সন্তান আমাদের প্রিসিয়াস, বাবা মা নয়? এই কথাটা আমি বহুবার বলেছি। তো যাই হোক, আমি সেটাই বলতে চাইছি যে আমাদের সবাই কিন্তু প্রিসিয়াস। তো আমাদের কর্মক্ষেত্রে কেন আমাদের এই প্রিসিয়াস জিনিসগুলো, আমাদের পার্সোনাল জিনিসগুলোকে কেন টানা হয় বা অ্যাটাক করা হয়? কেন? মানসিক দৃঢ়তা নষ্ট করার জন্য তো। তাই আমি যারা করছে তাদের বারণ করার কোথাও নেই, কিন্তু যাদের উপর করছে তাদেরকে একটা কথা বলতে চাই, ভীষণ স্ট্রংলি তোমরা নিজেদেরকে কনফিডেন্ট করো, ঠিক আছে? তাতে তোমাকে কেউ বললে যেভাবেই যেরকম অস্ত্র দিক, শুধুমাত্র লজিক ছাড়া অন্য কোনো অস্ত্র দিক, তুমি তোমার জায়গাতে স্ট্রিক থাকবে। সব জিনিসটা ইগনোর করতে শেখো এবং স্ট্রেট ফরওয়ার্ড ভিশন সবসময় স্ট্রেট থাকবে। কে কী বললো, কে কী করলো, তোমার ছেলেকে কী বললো, বরকে কী বললো, তোমার একে কী বললো, এগুলো ডাজন্ট ম্যাটার। এটা তো বুঝে গেছো যে তারা তোমার থেকে উইক, তার জন্য তোমার উইক পয়েন্টটা ধরে টানার চেষ্টা করছে যাতে তুমি উইক হয়ে যাও। এটা তো বুঝতে হবে। তো এই জন্য এটা হচ্ছে। তো ভেরি রিসেন্ট লাস্টলি যে ভিডিওটা দেখলাম সেটা হচ্ছে সুতোপার একটা ভিডিও দেখেছি, যেখানে ও কান্নাকাটি করে ফেলেছে, ইমোশনাল হয়ে পড়েছে, এবং খুব স্বাভাবিক ব্যাপারটা। সবার তো আর মেন্টালিটি সমান থাকে না, আর সবার কন্ট্রোল পাওয়ারও সমান থাকে না। সেক্ষেত্রে ওর একটা বক্তব্য ছিল যে ফ্যামিলির সব লোককে নিয়ে বলছো, মেনে নিয়েছি, বরের কথা বলেছো, আমার ক্যারেক্টার নিয়ে বলেছো, সমস্ত মেনে নিয়েছি, বাট আমার পোষ্যটাকে বাদ দেওয়া হোক। কারণ আমার যেহেতু একটা সেন্সিটিভ জায়গা রয়েছে এবং সেখানে আমার পোষ্যটা আমার কাছে
চার পেয়েও পোষ্য ঠিক না, আমার কাছে সে সন্তান সম। সবারই পোষ্য তার সন্তান সম, কিন্তু যেহেতু মানে যেহেতু তার একটা ফাঁকা জায়গা আছে, তাহলে সেই জায়গাটা পুরোটা জুড়ে, পুরো কোলটা জুড়ে সে আছে, তো তাকে বাদ দিতে বলেছে, বহুবার ভিডিওতে বলেছে। বাট দেখো, ওটাই তোমার উইক পয়েন্ট, সেটা তো লোকে জেনে গেছে, সেই জন্য সেখানটা নিয়ে নাড়াচাড়া করবে। তো এইসব জিনিসকে ইগনোর করো, এইসব জিনিসকে ইগনোর না করে এদেরকে প্রায়োরিটি দিলে ওই জায়গাটা যে ধরে টানছে, তাহলে তুমি মুশকিলে পড়বে, এটা আমার মনে হয়। তো মুশকিলে পড়ার কোনো দরকার নেই। তাহলে আমার মনে হয় যে খুব খুব কুললি ইগনোর করে বেরিয়ে আসাটাই ভালো, এটা আমার মনে হয়, আমার ধারণা। আর এরকম একটা মুখ্যুর কাছ থেকে তো কোনো এক্সপেক্টই করা যায় না, কারণ সে লাইভে এসে বলছে তার ছেলের নাম করে গন, মানে নাম বলছে ফর্ক ইজ গন, ফর্ক গন। আচ্ছা, গন মানে কি? গন কেস মানে কি? এন্ড কেস তো, ঠিক আছে। সে বলছে যে সে খেলেছে, খেলার পর তারপরে তার ফর্ক ইজ গন, মানেটা কি? মানে ইংলিশ বলবি না, সরি, ইংলিশ বলবি না। সে তার মানে পুরো ভুল বলছে, মানে পুরো মানে বোঝেই না, মানে কনসেপ্টই দেখো যে গন মানে কি, এন্ড, দি এন্ড, তার শুরুয়াত হচ্ছে, তার লাইফে নতুন করে আবার শুরুয়াত হচ্ছে, তার আবার মানে কি বলবো, খেলাধুলার ফল সে পেয়েছে এবং সে আসতে চলেছে, এইটা তো বলে যে তারপরে আমার ফর্ক আসতে চলেছে, এরমই তো বলে না, বলছে ফর্ক গন। মানে কতটা মূর্খ, বুদ্ধু, আকাট হলে এই ধরনের কথা বলে নিজের সন্তানকে নিয়ে? এই কথাটার মানেও জানে, এই কথাটা ইনার মিনিংও বোঝে। আর প্রতিটা ভিউয়ার সেখানে কোনো রকম রেসপন্স করলো না যে তুমি কি ইংলিশ বলছো, এটার মানেটা তুমি কি বলছো, জানো? তুমি তোমার নিজের ছেলের সম্বন্ধে কি বলছো বুঝতে পারছো না? মানে তার কাছ থেকে কি এক্সপেক্ট করবে তোমরা? আর সে কোন ভালো কথাটা তোমাকে উপহার দেবে? এই যে আশা করাটাই তো বৃথা, তাই না? কোথা থেকে আশা করবে? কালচারটাই তার নোংরা, সে এইভাবেই কিন্তু সারভাইভ করেছে, সে এইভাবেই সারভাইভ করেছে। হ্যাঁ, ও খুব ভালো এন্টারটেনার, নো ডাউট, যেটা যে যার আছে আমি সেটা কখনো অস্বীকার করি না, ভালো এন্টারটেনার, কিন্তু বুঝে কথা বলে না, মানুষের উইক পয়েন্ট ধরে টানাটানি করে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এটা আমার এই ব্যাপারটাতে বলার ছিল, স্পেশালি এই জিনিসটা। মানে আমি অবাক হয়ে যাই যে নিজেরই ছেলের সম্বন্ধে ও কী বলছে, ওর নিজের মাথার ঠিক নেই, কারণ ও ভুল বলছে, ওর মানেটাই, ইনার মিনিংটাই ও জানে না, তার জন্যই ভুলটা বলছে। অর্থাৎ তার থেকে কী এক্সপেকটেশন? কোনো এক্সপেকটেশন নেই। আর সবাই না এটা দেখি বলে, মানে আমার বাড়িতে আমার পোষ্য খুব ভালো মানুষ হচ্ছে, আমার বাড়িতে আমি আমার সন্তানদের একেবারে মায়ের থায় করে তুলে রেখেছি, অন্য সবাই মা হওয়ার যোগ্যতা নেই, মাতৃত্ব তার মধ্যে নেই, তার মধ্যে মা হওয়ার কোনো কিছু নেই, এরকম দেখি লোকে বলে আর কি। আমি বুঝে পাই না, মানে নিজের ঢাক কি এখানে নিজেকেই পেটাতে হয়, এরকম ব্যাপার? হ্যাঁ, অন্য লোক যাকে ভালো বলে সেই আসল ভালো, নিজের ঢাক পিটিয়ে কোনো লাভ নেই, নিজের ঢাক পেটানো সাময়িক, লোকে পিছনে কিডলি করে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানিও। সন্তানের প্রতি অ্যাটাক, পার্সোনাল অ্যাটাক, পোষ্যদের প্রতি অ্যাটাক, ফ্যামিলি ধরে টানাটানি, এগুলো কোনো দিন কন্ট্রোভার্সি জোন থেকে যাবে না, যাওয়ার নয়। কারণ কি জানো, এখানে ক্লাস মেনটেন হয় না, এখানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেখা হয় না, এখানে তুমি কোন জায়গা থেকে উঠে এসেছো, তোমার কালচার কি, মাপা হয় না। কন্ট্রোভার্সি জোনে সব ধরনের কালচার, সব ধরনের লোকজন রয়েছে। দ্যাটস ওয়াই তোমার এগুলো মানে কন্ট্রোভার্সি জোন থেকে এগুলো কোনো দিন মুছবে না। সাময়িক ভয় পেয়ে মানুষ হয়তো নিজেকে কুঁকড়ে নিতে পারে, কিন্তু সেটা শুধুমাত্র কন্ট্রোল করা ভয় থেকে, তাছাড়া নিজেরা মন থেকে সেটা বুঝতে পারছে না। তো যাদের পরিবর্তন মন থেকে হয় না, সেটা তো ওই সাময়িকই পরিবর্তন হয়। তাই এগুলো কোনো দিন যাবে না, এবং এক্সপেক্টও করবে না ভিউয়ার্সরা যে এগুলো যাবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? আরও 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 শিক্ষিত পরিবেশ তৈরি করতে হবে, আরও আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আনতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে, যারা শিক্ষিত, যারা কন্ট্রোভার্সিটা হেলদি করবার চেষ্টা করছে। যত বেশি এডুকেশন ঢুকবে, যত বেশি শিক্ষার প্রসার হবে কন্ট্রোভার্সির জন্যে, তত ময়লা ধুয়ে চলে যাবে। এটাই একমাত্র রেমেডি। আর ভয় দেখিয়ে
কারোর মুখ বন্ধ করা যায় না, ভয় দেখিয়ে কাউকে পাল্টানো যায় না, এটা ভুল চেষ্টা, বৃথা চেষ্টা আমি মনে করি। তো একমাত্র শিক্ষার প্রসার ঘটলেই সম্ভব, যদি সত্যি এডুকেশন ব্যাকগ্রাউন্ড স্ট্রং আছে, সামাজিক শিক্ষা নীতিবোধ যাদের স্ট্রং আছে, এই ধরনের ক্রিয়েটাররা যদি বেশি করে ফোর্সফুলি কন্ট্রোভার্সি জোনে ঢোকে, তবেই কন্ট্রোভার্সি জোন পরিষ্কার হওয়ার রাস্তা আছে, আদারওয়াইজ নো ওয়ে। তো এটুকুই বলে শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও।